বিশ্বনাটক বাংলাদেশ টেলিভিশনের একটি অত্যন্ত চমৎকার ব্যতিক্রমী অনুষ্ঠান। এই বিশ্বনাটকের মাধ্যমে আমাদের দর্শকদের সাথে বিশ্বের বিখ্যাত নাট্যকারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আজকে যে নাটকটি দেখবেন, আর্মস অ্যান্ড দ্য ম্যান, জর্জ বার্নার্ড শোর লেখা। তার রচনা খুব বৈশিষ্ট্যপূর্ণ। 1884 সাল থেকে তিনি নাটক লেখা শুরু করেন। এই নাটকটির পটভূমি হচ্ছে সার্বিয়ান এবং বুলগেরিয়ানদের মধ্যে যে যুদ্ধ, যেটা হয়েছিল 1885 সালে, সেটা ছিল তার প্রেক্ষাপট। এবং সেই প্রেক্ষাপট থেকে তিনি একদিকে যুদ্ধের যে অসারতা, এটা তিনি প্রমাণ করেছেন। নাটকটাই হচ্ছে যুদ্ধ এবং প্রেম। আর্মস অ্যান্ড দি ম্যান বহু দেশে বহু ভাষায় অনুবাদ হয়েছে। তার বৈদগ্ধ্য এবং তার যে সমালোচনা, ভাষা ছিল ভীষণ ক্ষুরধার। এবং ব্রিটিশ সমাজে তিনি তার এই লেখনীর জন্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন এবং 1925 সালে তিনি নোবেল পুরস্কার পান। তারপর পিগমেলিয়ন ছবিটি হওয়ার পর ছবির চিত্রনাট্যের জন্য তিনি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, পুরস্কৃত হয়েছিলেন। কিন্তু শেষ জীবনে তার মধ্যে একটা ব্যর্থতা আর দুঃখ, ক্ষোভ, অভিমান এমন জড়ো হয়েছিল যে মৃত্যুর আগে তিনি ব্রিটিশ যে সবচেয়ে বড় সম্মান, সেই সম্মানগুলি তিনি প্রত্যাখ্যান করেছেন এবং একাকী তিনি মৃত্যুবরণ করেন। উইনস্টন চার্চিল তার ব্যক্তিগত বন্ধু ছিল। তো উইনস্টন চার্চিল সবসময় এই বার্নার্ড শো নাটকের প্রিমিয়ার শোতে আসতেন। তো একবার দুটো টিকিট পাঠিয়েছেন এবং খামের উপরে লিখে দিয়েছেন উইনস্টন চার্চিল প্লাস ওয়ান ফ্রেন্ড ইফ এনি। কারণ অত বড় ব্যক্তিত্ব তাদের সাধারণত বন্ধু থাকে না, ইফ এনি। এটা উনি আসতে পারেন না প্রিমিয়ার শোতে। তো উত্তর দিয়েছেন উইনস্টন চার্চিল যে আমি ব্যক্তিগত ব্যস্ততার জন্য আমি আসতে পারলাম না, রাষ্ট্রীয় ব্যস্ততার জন্যে, তবে অবশ্যই আমি আসব ইফ দেয়ার ইজ এ সেকেন্ড শো, ইফ এনি। অর্থাৎ বার্নার্ড শো নাটকের সাধারণত সেকেন্ড শো হতো না। তো সেই জন্য তিনি বলেছেন যে যদি সেকেন্ড শো হয় আমি আসব। তো ওই যে ফ্রেন্ড ইফ এনি, তার জবাব হচ্ছে আই উইল কাম ইন দ্য সেকেন্ড শো ইফ এনি। তো এরকম মানে তিনি ব্যক্তিগত জীবনেও অত্যন্ত রসবোধ ছিল তার। প্রথমত ইবসেন দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং সারা বিশ্বের নাট্যকর্মীদের মধ্যেও তার একটা প্রভাব তিনি রেখে গেছেন।
সার্ব সেনাদের একজন পানির পাইপে আপনার ঘরের ব্যালকনিতে ওঠার চেষ্টা করছিল। সত্যি? কিন্তু আমাদের সৈন্যরা তাকে দেখে ফেলেছে। কিন্তু এখানে তল্লাশি করলে কিছুই পাবে না, কিছুই না, একদম না। কোনো চিন্তা নেই। রাইনা, আমার তুমি কিছু দেখেছো কিংবা কিছু শুনেছো? হ্যাঁ মা, খুব গোলাগুলির আওয়াজ, এত গোলাগুলির আওয়াজ। আর আমি তো একদম নিশ্চিত এখানে কেউ আসেনি মা, তুমি একদম চিন্তা করো না, কেউ আসেনি। আমি একজন রাশিয়ান অফিসারকে পেয়েছি। ও থ্যাঙ্কস গড। সে সার্জিয়াসকে চেনে না। আসতে পারি? এসো এসো অফিসার, পরিচয় করিয়ে দিই, আমার মেয়ে রাইনা। ও বলেছে ওর ঘরে কেউ আসেনি। বিনা নোটিসে আপনার ঘরে প্রবেশ করার জন্য দুঃখিত, কিন্তু একজন সার্বীয় সেনা আপনার ঘরের ব্যালকনিতে লুকিয়ে রয়েছে। আপনি যদি একটু বাইরে গিয়ে দাঁড়ান তাহলে আমরা ঘরটা তল্লাশি করতে পারি। আপনি দেখুন, এই যে বেলকনি দেখুন, একদম খালি। এই যে বেলকনি, কিচ্ছু নেই, কেউ নেই, কাউকে পাবেন না। গোলাগুলি বন্ধ করো আহম্মকের দল, গোলাগুলি বন্ধ করো। যে কথা বলছিলাম, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আপনার অজ্ঞাতে এই ঘরে কেউ ঢুকেছিল? আমি তো ঘুমাইনি, জেগেই ছিলাম, একদম জেগেছিলাম। ওই যে বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম, কি সুন্দর আকাশ। আর দেখলাম বুলগেরীয় সৈন্যরা, মানে আপনারা পরাজিত সার্বীয় সৈন্যদেরকে এক এক করে খুঁজে বের করছেন। এটা খুব ভালো, আপনারা খুব ভালো কাজ করছেন, এরকম পরাজিত সৈন্যদেরকে খুঁজে বেড়াচ্ছেন। খুব ভালো কাজ এটা, এটা সব যুদ্ধেই হয়, তাই না মা? সব যুদ্ধেই করে, পরাজিত সৈন্যদেরকে বিজয়ী সৈন্যরা খুঁজে বের করে। হ্যাঁ, আপনি যখন বলছেন আপনার কথাকে সত্য মনে করে আমরা চলে যাচ্ছি। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। সাবধানে থাকিস মা। অল্পের জন্য রক্ষা পেলাম। তুমি তুমি খুবই বুদ্ধিমতী এবং সদাশয়। আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, আজীবন। কিন্তু তুমি আর এখানে নিরাপদ নও। তাহলে তো আজকে রাতে আমার অন্য কোথাও পালিয়ে যেতে হবে, কিন্তু আমি তো খুব পরিশ্রান্ত। তো আচ্ছা, একটু বিশ্রামের সুযোগ যদি কোথাও পাওয়া যেত খুব ভালো হতো। হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এটা তোমার পিস্তল, এর মধ্যে কি গুলি আছে? না না না, নেই, ফুরিয়ে গেছে। ধ্যাৎ, যুদ্ধের ময়দানে ফুরিয়ে গেছে। তবে আমার কাছে চকলেট আছে। ও, চকলেটও ফুরিয়ে গেছে। চকলেট? স্কুল পড়ুয়া বয়দের মতো তুমি যুদ্ধের ময়দানে চকলেট রাখছো? মানে মানুষের তো ক্ষুধা লাগবার একটা বিষয় আছে, মানুষ তো সঙ্গে কিছু না কিছু খাবার রাখে, যেমন আমার কাছে রাখি চকলেট। ফুরিয়ে গেছে। ও, তুমি বুঝি অনেক ক্ষুধার্ত? খেয়ে নাও। আমি যে ক্ষুধার্ত তুমি কেমন করে জানলে? ক্ষুধার্ত মানুষকে বুঝবার মতো বয়স আমার হয়েছে। তুমি না থাকলে এতক্ষণ নিচে আমার লাশ পড়ে থাকতো, লাশ। আচ্ছা, বুলগেরীয়দের হাতে তোমাদের পরাজয়ের কারণটা কি বলো তো? না না, এটা ছিল একটা ব্যর্থ যুদ্ধ। যুদ্ধে কে জয়ী হবে কে পরাজিত হবে সেটা তো আমরা আগে থেকে কেউ জানি না। কি জানি? কেউ বলতে পারে না। যখন আমাদের সৈন্যদের অস্ত্র থেকে গোলা বেরোনোর কথা ছিল, তখন আমাদের সৈন্যদের অস্ত্র থেকে কোনো গোলা বের হয়নি। আর এই সুযোগে বুলগেরীয় সৈন্যরা আমাদের সৈন্যদের ভিতরে ঢুকে পড়ে। কিছু সৈন্যকে তারা মেরে ফেলে আর কিছু সৈন্য পালিয়ে যায়, যেমন আমি। আর এই সুযোগে বুলগেরীয় সৈন্যরা
আমাদেরকে পরাজিত করে ফেলে। তাই তো বলছি, এটা কোনো যুদ্ধই ছিল না, একটা ফালতু যুদ্ধ, ব্যর্থ যুদ্ধ। আচ্ছা তুমি না খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে নাও, তবে সময় কিন্তু খুব কম। সময় তো খুব কম, বিশ্রাম নিতে হবে। অস্ত্র আর মানুষ, প্রতিটা মানুষই বাঁচতে চায়। যুদ্ধে পরাজিত সৈন্য পরাজিত হয়েও বাঁচতে চায়। মানুষ এত নিষ্ঠুর কেন? কেন নিষ্ঠুর? পরাজিত বলে বিজিত সৈন্যরা পরাজিত সৈন্যদেরকে ধরে ধরে হত্যা করবে। হায় হায় যুদ্ধ, হায় মানুষ। গুলি 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 শব্দ, গুলি শব্দ। আমার মনে হয় ওরা আমার কথা বিশ্বাস করেনি, আর এই বাড়ির আশেপাশে ওরা ঘোরাঘুরি করছে। আশেপাশে ঘোরাঘুরি করছে, তাহলে 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 এখন উপায় কি হবে? উপায় কি হবে? তুমি আমি 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 কি করবো? আমি কি করবো? পাইপে যেভাবে তুমি উপরে উঠে এসেছো, হ্যাঁ, তুমি সেভাবে নিচে নেমে যাও। সেভাবে নিচে নেমে যাও। কিন্তু কিন্তু পাইপে নিচে নামতে গেলে তো আমি ওদের হাতে নির্ঘাত ধরা খাবো, নির্ঘাত ধরা খাবো। তাহলে এখন আমি কি করতে পারি? কি করতে পারি? কিছু তো আমার মাথায় আসছে না, কিন্তু কিন্তু তোমাকে তো ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না। কিন্তু চকলেট ক্রিম সোলজার কেন বুঝতে পারছো না? সৈন্যরা তো আমাদের বাড়ির আশেপাশে ওত পেতে আছে। ওরা যদি আবার আমার ঘরে আসে, তাহলে তোমার সাথে এবার আমার জীবনটাও যাবে। না না না, আমি তোমাকে হারাতে পারবো না, কোনোভাবে হারাতে চাই না, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমার জন্য যদি তোমার জীবন দিতে হয়, তাহলে সেই কষ্ট কখনো কোনোদিন কোনোভাবেই আমি ভুলতে পারবো না। আচ্ছা, তুমি যদি পাইপে নিচে নামার সাহস না পাও, তাহলে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে, আমাদের এই দোতলা বাড়িতে তিনটে সিঁড়ি আছে, তুমি সেই সিঁড়ি বেয়ে নিচে নামতে পারবে। তিনটা সিঁড়ি? তোমরা অত্যন্ত বিলাসী জীবন যাপন করছো। আমরা অভিজাত সংস্কৃতি মনা মানুষ, আর তুমি সেই বাড়িতে এসে ঢুকেছো, যেখানে তোমার এই সার্বিয়ান পোশাক দেখেও তোমাকে কেউ হত্যা করবে না। আমরা প্রতি বছর অপেরা দেখার জন্য বুখারেস্টে যাই, আর পুরো সময়টা আমরা ভিয়েনায় কাটাই। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম তুমি খুবই অভিজাত একটা পরিবারের কন্যা। কিন্তু তুমি তো অনেক বিপদের মধ্যে আছো, কারণ ওই সৈন্যরা যদি এখনই আমাদের বাড়িতে ঢুকে পড়ে। তুমি সিঁড়ি বেয়ে নিচে নেমে যাও, আর যাওয়ার সময় এটা 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 এই কোটটা তুমি পরে যাবে, তাহলে কেউ বুঝতে পারবে না তুমি সার্বিয়ান সৈন্য। রাইট রাইট, ওকে ওকে। তুমি সত্যি সত্যি বুদ্ধিমতী মেয়ে, আর আমার দেখা জীবনের সেরা মেয়ে, সেরা। আমি যাচ্ছি, তবে আমি আবার আসবো, মনে থাকে।
বলেছিলাম না নেই নেই। মা বলছি কি, ওরা না ঠিক বলেছে, আমার ঘরে একটা সার্বিয়ান সৈন্য লুকিয়েছিল। কি বলছো রায়না? এই ঘরে ছিল? হ্যাঁ, একজন সার্বিয়ান সৈন্য তার জীবন বাঁচাতে এই ঘরে আশ্রয় নিয়েছিল। এই কথা জানাজানি হলে তো আমরা মহা বিপদে পড়বো। মা মা বিপদ যাতে না হয় এই কারণে আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, এমনকি বাবাকেও জানানো যাবে না। হ্যাঁ, আর আমার ধারণা কয়েকদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, নিকোলা বা লৌকা কিছু টের পায়নি তো? আমার মনে হয় টের পাইনি। ওহ, তাও রক্ষা। গোপনীয়তা দুইজনের মধ্যে থাকাই ভালো, তৃতীয় পক্ষ আসলেই বিপদ। লৌকা, সময় থাকতে সাবধান হও। তুমি তোমার স্বভাবের পরিবর্তন করো। আমি আমার কর্ত্রীকে চিনি, তিনি যথেষ্টই বুদ্ধিমান। তিনি যদি জানতে পারেন তুমি তার অবাধ্যতা করছো, তাহলে তুমি নিশ্চিত থেকো ওনারা তোমাকে তাড়িয়ে দেবে। আমি কোনো পরোয়া করি না। যদি তুমি এই পরিবারের সাথে ঝগড়া বিবাদ লাগাও, তাহলে মনে রেখো আমি তোমাকে বিয়ে করব না। ওহো, তার মানে আমার বিরুদ্ধে আচরণ করে তুমি তাদের পক্ষ নিতে চাও? আমি সবসময় এই পরিবারের সদিচ্ছার উপর নির্ভরশীল। তাছাড়া এই পরিবারের লোকজন আমার অর্ধেক পুঁজি। তুমি ভালো করেই জানো আমার বিরুদ্ধে কেউ কথা বললে সেটা আমি ছেড়ে দিই না। আমি তোমার কাছ থেকে বুদ্ধিমত্তার দিকটা আশা করি, তুমি এখনো অবুঝ। এর জন্য তুমি আমাকে অপছন্দ করো নাকি? এই পরিবারের অনেক গোপন বিষয় আমি অনেক আগে থেকেই জানি, আর সেই কারণে আমি কোনো কথা বলতে ভয় করি না। তোমার এই অসততার জন্যই ছাঁটাই করবেন ওনারা। সে দেখা যাবে। লৌকা, লৌকা, আমার কথা শোনো। ক্যাথরিন কোথায়? জি, ম্যাডাম আর মিস রায়না সকালে নাস্তা খেয়ে চলে গেছে। আমাকে এক কাপ কফি দাও। জি, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। ধন্যবাদ। ওহ ডিয়ার, তোমাকে কফি দিয়েছে ক্যাথরিন। হ্যাঁ, লোক খুব যত্ন করে বানিয়েছে। শোনো প্রিয়তমা, যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে। তাই নাকি? দিন আগে বুখারেস্টে দু দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উপরের নির্দেশেই গতকালই আমাদের সেনাদল ভেঙে দেওয়া হয়েছে। বল, তুমি অস্ট্রীয় সেনাবাহিনীর পক্ষ হয়ে এই শান্তি চুক্তি মেনে নিলে? প্রিয়তমা, আমার কর্তৃপক্ষ আমার সঙ্গে এই বিষয়ে কোনো পরামর্শই করেনি। সেক্ষেত্রে আমার কি করার আছে বলো? তবে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্মানজনক শর্তেই। কিরকম? সার্বিয়ানরা বন্ধুত্বের সম্পর্ক যোগ করতে চাইলে আমি তা মেনে নেইনি। এছাড়া আমি আর কি করতে পারতাম বলো? তুমি নিজেই সার্বীয় বাহিনীতে যোগ দিয়ে যুবরাজ আলেকজান্ডারকে বলকানের সম্রাট ঘোষণা করতে পারতে। অন্তত আমি হলে তাই করতাম। প্রিয়তমা, তোমার পরিকল্পনা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এটা করতে হলে পুরো অস্ট্রীয় সাম্রাজ্যকে আমার দখলে নিতে হতো, আর সেটা করতে হলে দীর্ঘ সময় আমাকে তোমাকে ছেড়ে বাইরে কাটাতে হতো। আমি তোমাকে অনেকদিন দেখতে পেতাম না। তাই আসতে পারি? এসো সার্জিয়াস, তোমাকে দেখে খুশি হলাম। থ্যাংক ইউ স্যার। সার্জিয়াস, আম্মাজান, আমি যদি আপনাকে এই নামে সম্বোধন করি আপনার নিশ্চয়ই আপত্তি থাকবে না? আপত্তি থাকবে কেন? তোমার সঙ্গে রায়নার বিয়ে ঠিক, বিয়ের পর তো ক্যাথরিন তোমার শাশুড়ি হবে। থ্যাংক ইউ স্যার। তোমাকে দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে। যুদ্ধ তোমার ব্যক্তিত্ব আরো বাড়িয়ে দিয়েছে। তোমার এই বিজয়ে
আমরা খুবই উল্লসিত। আম্মা জান, এটাই আমার সৈনিক জীবনের শুরু আর শেষ সম্মান। মানে আমি ভুল পথে যুদ্ধে অগ্রসর হয়েও যুদ্ধে জয়লাভ করেছি, আর ওদিকে রাশিয়ান অফিসার সঠিক নিয়মে যুদ্ধ পরিচালনা করেও হেরে গেছে। আমি তাদের ইচ্ছে মাফিক কাজ করিনি, আমি আমার কমান্ডারদের আদেশ অমান্য করেছি। কিন্তু দুজন রুশ কর্নেল বিজ্ঞানসম্মতভাবে যুদ্ধ পরিচালনা করেছে, আর দুজন মেজর সঠিক নিয়মে যুদ্ধ পরিচালনা করেও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন আম্মা জান? ওই দুজন রুশ কর্নেলের ঠিক প্রমোশন হয়েছে, কিন্তু আমি একজন সাধারণ মেজরই রয়ে গেলাম। মাই গড, এটা কেমন বিচার হলো সার্জিয়াস? হ্যাঁ আম্মা জান, সে কারণে আমি রেজিমেন্টে আমার পদত্যাগপত্র দাখিল করে এসেছি। পদত্যাগপত্র দাখিল করেছো? হ্যাঁ। প্রত্যাহার করো? কখনোই না। তুমি যে কাজ করতে যাচ্ছ এটা কেউ বিবেচনার মধ্যে আনবে না সার্জিয়াস। আমার বিষয়ে যেসব সেনা কর্মকর্তারা জানে তারা বিষয়টা বিবেচনায় আনবে। যাই হোক, রায়নাকে দেখছি না যে। রায়না কোথায়? এই যে আমি এখানে। রায়না, আমাদের রায়নাকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? বাবা, তোমাকে শুভেচ্ছা। ধন্যবাদ মামনি। আচ্ছা সার্জিয়াস, সেনাবাহিনী ছেড়ে এখন তুমি কি করবে বলে ঠিক করেছো? আমি ভেবেছি কোনো ধনী ব্যবসায়ীর মতো ব্যবসা করব, যেমনটা আমাদের অনেক সেনা অফিসার এখন ব্যবসারত। সার্জিয়াস, তুমি যে সমস্ত সেনা কর্মকর্তাদের কথা বলছো তাদের আমি চিনি, আমার সঙ্গে ওরা কাজও করেছে। আচ্ছা বাবা, সার্বিয়ান সেনাবাহিনীতে অনেক সুইডিশ অফিসার আছে নাকি? না, অস্ট্রিয়ান, যেমন আমাদের সেনা দলে রুশ অফিসার। আমার মনে হয় সার্জিয়াসের নতুন ব্যবসার কথা রায়নার জানা উচিত, কারণ ওরা বাগদত্তা। হ্যাঁ, তোমরা কথা বলো, আমরা ভেতরে যাই। চলো প্রিয়তমা, আমরা ভেতরে যাই। প্রিয়তম, তোমার জন্য আমার মনে কেমন যেন ঈর্ষা হয়। তুমি আমাকে রেখে কোন দূর জগতে বসবাস করছো, আর সেখানে থেকে যুদ্ধ করছো। এটা অবশ্য সব মেয়ের জন্যই খুবই প্রভাবিতকর। আর আমি এইখানে একা ঘরে বসে আছি আর উল্টাপাল্টা স্বপ্ন দেখছি। আমার যা কিছু সবই তো তোমার জন্য প্রিয়তম। তুমি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছ। আমি একজন বীর নাইটের মতো যুদ্ধে অংশগ্রহণ করেছি, আর তুমি দূর থেকে আমার প্রতি লক্ষ্য রেখেছ। বিশ্বাস করো, এক মুহূর্তের জন্য তুমি আমার মন থেকে বের হওনি। আমার মনে হয় কি জানো, তুমি আর আমি অধিক প্রেমে বন্ধনে আবদ্ধ। ও রায়না, তুমি এ ব্যাপারে খুব অল্পই জানো যে একজন বড় মাপের মানুষ একজন বালিকার মনের আবেগ অনুভূতির খবর খুব বেশি রাখে না। বিশ্বাস করো, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আচ্ছা লৌকা, তুমি কি আমাকে বলতে পারো প্রকৃত প্রেমটা আসলে কি? না জানা। এত লম্বা সময় পার করাটা সত্যিই খুব বিরক্তিকর, বিশেষ করে প্রেমের ব্যাপারে। এই ক্লান্তিকর দিকটা যদি কেউ দেখতো। আপনার এই ক্লান্তি দূর করার জন্যই তো কফি নিয়ে এলাম জানা। লৌকা, আপনার আচরণ দেখে আমি অবাক হচ্ছি। আমিও তোমার ব্যাপারে খুব অবাক হচ্ছি লৌকা। আচ্ছা, আমি কি সেই প্রেমিক সের্গিয়াস লেভেনটনজারভেট? আজকে আমার মাঝে তুমি তাকে খুঁজে পাবে। আচ্ছা লৌকা, তুমি কি মনে করো না আমি একজন সুদর্শন সুপুরুষ? আমার ভীষণ লজ্জা করছে, আমি যাব জনাব। লৌকা, আমি আপনার আচরণ দেখে অবাক হচ্ছি। আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নেই?
আমার মনে হচ্ছে আমাকে কেউ দেখতে পাচ্ছে। তুমি এত ভাবছো কেন? আমার মনে হচ্ছে রায়না আমাকে দেখে ফেলেছে। কিছু মনে করো না লোকা, আমার ঠিক খেয়াল ছিল না যে আমি রায়নার সাথে অধিক প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছি। সে আমি ভালো করেই বুঝি। তুমি খুব সুন্দর লোকা। সব ভদ্রলোকেরাই একই ধাঁচের। এই যেমন আপনি রায়নার অনুপস্থিতিতে প্রেম করেন, ঠিক তেমনি রায়না আপনার অনুপস্থিতিতে অন্যের প্রেম করেন। কি বললে তুমি? আর এতেই প্রমাণিত হয় কেমন খাঁটি ভালোবাসা আপনাদের। তার মানে তুমি বলতে চাইছো যে আমার প্রতিদ্বন্দ্বী আছে? কে সে? সেটা আপনি টাকা কিংবা ভালোবাসার বিনিময়ে আমার কাছ থেকে বের করতে পারবেন না। কিছু মনে করবেন না। আপনি কি চাইছেন? আমি আপনার কাছে প্রকাশ করি আর আমার চাকরিটা চলে যা? না না লোকা, শুধুমাত্র ভদ্রতার খাতিরে বলো রায়নার সেই গোপন প্রেমিকটি কি? আমি তাকে দেখিনি, শুধু বদ্ধ ঘরে তার গলার আওয়াজটা শুনতে পেয়েছি। থামলে কেন বলো? আমি নিশ্চিত করে বলতে পারি রায়না তাকে বিয়ে করবে। আপনার আর রায়নার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। ও লোকা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। এই লোকা 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 লোকা, তুমি কি আমার হয়ে একটা কাজ করে দেবে? তুমি কি আমার এই অসম্মানের কথাটা রায়নার মাকে জানাতে পারবে? কথা দাও লোকা, কথা দাও। দয়া করে আমার হাত ছাড়ুন। আপনি আপনার কথাগুলো আমাকে দিয়ে কেন বলাতে চাচ্ছেন? আমি যা আপনাকে বলেছি তাই কি আপনার জন্য যথেষ্ট নয়? লোকা, তুমি শুধু আমাকে ওই লোকটার নাম বলো, তাহলেই হবে লোকা। তুমি মনে হয় লোকাকে তোমার ভালোবাসার কথা জানাচ্ছিলে। তুমি এ কথা কি করে ভাবলে? তাহলে তো আমার ভুল হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আজ আমি খুব সুখী। সোনামণিরা, তোমাদের বিরক্ত করার জন্য খুবই দুঃখিত, কিন্তু একটি বিশেষ কারণে আমি না এসে পারলাম না। সার্জিয়াস, রায়নার বাবা 3 রেজিমেন্টের বিষয় নিয়ে ভীষণ অস্থির হয়ে পড়েছে। তিনি চাচ্ছেন তাদেরকে ফিলিপ্পলিসে পাঠাতে। আমার কোনো পরামর্শই তিনি গ্রহণ করছেন না। প্লিজ তুমি তাকে একটু বুঝিয়ে বলো। উনি লাইব্রেরিতেই আছেন। ঠিক আছে আম্মাজান, আমি যাচ্ছি। রায়না, রায়না, আমি এখানে এসেছি অন্য কারণে। সেদিন যে সেই সৈনিকটিকে তুমি তোমার বাবার কোট পরে পালিয়ে যেতে সাহায্য করেছিলে, তোমার বাবা সেই কোটটা খুঁজছে। ও মাই গড, মা তুমি যেভাবে হোক তুমি এটা ম্যানেজ করো। আচ্ছা আচ্ছা, ওই সৈনিক সেদিন কতক্ষণ ছিল তোমার ঘরে? কিছু সময়। ওই বুলগেরিয়ান অফিসার যখন তোমার ঘরে ঢুকেছিল তখনও সে ছিল? হ্যাঁ ছিল। ও মাই গড, সার্জিয়াস যদি এই কথা জানে তাহলে তো এই বিয়ে ভেঙে দেবে। মা, সার্জিয়াস তোমার পালক পুত্রের মতো। আমি জানি ও তোমার কথা ফেলতে পারবে না। ও বাধ্যগত সন্তান। ম্যাডাম, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। পাঠিয়ে দাও। ঠিক আছে। আমার মনে হচ্ছে ওই সৈন্যটি যদি তোমার বাবার কোট ফেরত দিতে আসে, ওফ, তাহলে দুশ্চিন্তা দূর হয়। আমার তাই মনে হচ্ছে। ব্লান্সকে কোটটি ফেরত দিতে এসেছে। মা তুমি থাকো, আমি আসছি। ম্যাডাম, আমি কোটটা ফিরিয়ে দিতে এসেছি। তুমি তুমি সেই পরাজিত সার্বীয় বাহিনীর সুইডিশ সৈন্য? জি ম্যাডাম, আমি হচ্ছি ক্যাপ্টেন ব্ল্যান্ডসলি। কিন্তু তুমি একটু তাড়াতাড়ি চলে যাও, বুঝেছো? কারণ কেউ দেখে ফেলে খুব বিপদ হয়ে যাবে। না 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 না, আমার মনে কোনো সমস্যা হবে না, কেননা যুদ্ধ তো থেমে গেছে। আর পরাজিত সৈন্যদেরকে বিজয়ী সৈন্যরা কোনো গুলি করছে না, বরং তাদের যথাযোগ্য মর্যাদা দিয়ে বুলগেরীয় বাহিনীতে নেওয়া হচ্ছে। আপনার হাজব্যান্ড তো একজন বুলগেরীয় মেজর, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। তার সঙ্গে আমার চেনা জানা আছে। আপনি নিশ্চয়ই এই কোটটা নিয়ে একটা ঝামেলার মধ্যে আছেন, আর কোটটা পেলে নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, রাইট? রাইট। তোমার ধারণা একদম ঠিক। আমি আর রাইনা এ বিষয়ে কথা বলছিলাম। আর এখন কি আমি ভেতরে যেতে পারি?
নিশ্চয়ই পল ভেতরেই আছে। অসংখ্য ধন্যবাদ। নিকোলা, নিকোলা। ম্যাডাম আমাকে ডেকেছিলেন? শোনো, এই বাক্সটা তোমার স্যারের রুমে রেখে আসবে। এটার ভিতরে সেই কোডটা আছে। সেই কোডটা? মানে মনিব যেটা খুঁজছিলেন? ও আচ্ছা। আরেকটা কথা, এই কোডটা তুমি তাকে বলবে যে তুমি কোথাও গুছিয়ে রেখেছিলে, পাচ্ছিলে না, আর আমি ওর ঘরে ঢোকার কিছুক্ষণ পরে এটা তুমি নিয়ে যাবে। জি ম্যাম। ক্যাপ্টেন ব্লান্সলি, স্যার, আমি সত্যি তোমার প্রশংসা না করে পাচ্ছি না এই ভেবে যে পরাজিত সৈনিক হয়েও তুমি নিজেকে রক্ষা করতে পেরেছো। সত্যি তুমি ভাগ্যবান। নিঃসন্দেহে স্যার, তবে আমার সৌভাগ্য হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে আপনার সঙ্গে কাজ করবার সুযোগ পাবো। আসতে পারি? সার্জিয়াস, এসো। পরিচয় করে দিই, ক্যাপ্টেন ব্লান্সলি। হ্যালো। হ্যালো। পরাজিত সার্বীয় সৈন্য, সুইডিশ বংশধর। তার মানে ভাড়াটে শূন্য। এক্স্যাক্টলি। বুলগেরীয় বাহিনীতে রাশিয়ানরা যেমন কাজ করতো, ঠিক তেমনি সার্বীয় বাহিনীতে সুইডিশরা কাজ করতো। আমি তাদেরই একজন। সে কৌশলে আমাদের হাত থেকে নিজেকে রক্ষা করেছে। তার মানে শত্রু শূন্য। সার্জিয়াস, আমরা সব পরাজিত সৈন্যকে আমাদের বাহিনীতে নিয়ে নিয়েছি। এখন শত্রু বললে ভুল হবে, ও আমাদের বাহিনীরই একজন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দরভাবে সম্বোধন করবার জন্য। সুন্দর সম্বোধন করলেও সুন্দর সম্পর্ক আশা করো না ক্যাপ্টেন। মেজর সার্জিয়াস, আপনি এই কথা বলে ঠিক কি ইঙ্গিত করলে আমি বুঝতে পারলাম না। তবে একটা কথা আপনাকে স্পষ্টভাবে জানিয়ে রাখি, পরাজিত সৈন্যরা কাজ করবার সুযোগ পেলে কখনো কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। হ্যাঁ, এসব কথা এখন থাক, আমরা আমাদের বাহিনী নিয়ে কথা বলি। আসতে পারি? এসো। তুমি সত্যি বুদ্ধিমান, সময় মতো তুমি কোডটা ফিরিয়ে দিতে এসেছো। কোডটা তোমাকে পৌঁছে দিতে পেরে আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পেলাম। কাল যদি তুমি তোমার বাবার কোডটা আমাকে না পরিয়ে বিদায় করতে, তাহলে আজকে আমি এখানে জীবিত আসতে পারতাম না। কিন্তু আমি সেটা ভাবছি না। আমি ভাবছি কালকের চেয়ে আজকে তোমাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এই পরিবর্তনের কারণটা কি? পরিবর্তনের কারণ পরিচ্ছন্ন পোশাক, পরিপাটি করে চুল আঁচড়ানো, রাতে ভালো ঘুম, সকালে ভালো নাস্তা, ব্যাস, এর বেশি আর কিছুই নয়। তুমি কি সেদিন ঠিকঠাক মতো মানে নিরাপদে পৌঁছেছিলে? জি ম্যাডাম, আমি ঠিক মতো এবং নিরাপদে সেদিন পৌঁছেছিলাম, আর সেই কারণে তোমাকে আবার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সার্জিয়াসের আক্রমণে তুমি যে এখানে লুকিয়েছিলে সেটা তোমার দলের সৈন্যরা জানার পরে তোমার উপরে কি রাগান্বিত হয়েছিল? না না, বরং খুবই খুশি হয়েছিল, কেননা আমি আমার এক বন্ধুকে ব্যাপারটা খুব চমৎকার ভাবে বুঝিয়ে বলেছি। এর মানে তুমি আমার ব্যাপারটা পুরোটাই রটিয়েছো। আসলেই তাই। তার মানে তুমি ব্যাপারটাতে খুশি হওনি? কারণটা কি আমি জানতে পারি? তুমি এই ঘরে মানে আমার ঘরে যখন লুকিয়েছিলে, সেই ব্যাপারটা আমার বাবা বা সার্জিয়াস কেউ জানে না। যদি সার্জিয়াস জানতে পারতো তাহলে তোমাকে তখনই হত্যা করতো। তাহলে সার্জিয়াসকে ব্যাপারটা বলো না প্লিজ, কোনোভাবেই বলো না। ক্যাপ্টেন ব্ল্যান্সলি, তোমাকে বুঝতে হবে। তুমি মনে হয় বুঝতে পারছো না, সার্জিয়াসের সাথে আমার কোনো ধরনের অন্যায় আচরণ করা উচিত না। সার্জিয়াসের সাথে আমার সম্পর্ক একদম নিখাত, কোনো রকমের কোনো খাদ নেই, এবং ওর সাথে আমি একটা নিখাত সম্পর্ক টিকিয়ে রাখতে চাই। এটা আমার জীবনের বিশেষ সুন্দরতম একটা দিক। তার মানে তুমি বলতে চাচ্ছ যে সেদিনের সেই কাহিনীটা সার্জিয়াস না জানুক? তুমি বিষয়টা খুব হালকাভাবে নিচ্ছ না? এত হালকাভাবে নিও না। আমি তো জানি
আমি তো জানি আমি মিথ্যা কথা বলেছি, আর যদি আমি মিথ্যা কথা না বলতে পারতাম তাহলে তোমাকে আমি জীবনেও বাঁচাতে পারতাম না, তোমাকে অবশ্যই সার্জিয়াস হত্যা করতো। আর আমি তুমি তো জানো না, আমি জীবনে মাত্র 2 বার মিথ্যা কথা বলেছি। আচ্ছা ভালো কথা, আমি কি আসলে সত্যি সেদিন তোমার এই ঘরে ছিলাম নাকি? কি? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। এখন বিপদ কেটে গেল বলে সবকিছু ভুলে গেলে? বাহ, তোমাকে আমি তাহলে মনে করে দিচ্ছি, কাল যখন সেনা অফিসার আমার ঘরে তল্লাশি করছিল, খুঁজে দেখছিল তুমি আছো কিনা, তখন আমি বলেছিলাম এই ঘরে কেউ নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে হয় ভুলে গিয়েছিলাম। তোমার পক্ষে তো এটা স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ মিথ্যাটা আমি বলেছি, তুমি বলনি। প্রিয় রমণী, তুমি ব্যাপারটা নিয়ে উৎকণ্ঠায় থেকো না। আমি একজন সৈন্য, আমি সারা জীবনে মাত্র 2টো বিষয় ভীষণ অস্বস্তি বোধ করেছি, 2টো বিষয়। তার একটি হচ্ছে অন্যের কাছ থেকে মিথ্যা শুনে সেটা সবাইকে বলে বেড়ানো, আর দ্বিতীয়টি হচ্ছে অন্যের কাছে সাহায্য প্রার্থনা করা। আর সে কেমন তর সৈন্য যে নিজেকে ভিন্নতর পর্যায়ে নিয়ে যায়, আর কে তার আসল শত্রু সে তাকে চিনতেই পারে না। তুমি কৃতজ্ঞতার ব্যাপারটা খুব পছন্দ করো, তাই না? কিন্তু সরি, আমি মোটেও ব্যাপারটা পছন্দ করি না। দেখো, ভালোবাসা থেকে যদি দয়া ব্যাপারটা আসে, তাহলে কৃতজ্ঞতা থেকে কি আসে জানো? এই যে লুক, অবহেলা, অবহেলা। তুমি মোটেও কৃতজ্ঞতা প্রকাশ করনি আমাকে, আর তোমার ভিতরে তো কোনো মহৎ দিকই নেই। আর তুমি যে আমাকে মিথ্যা কথা বলেছো, আমার সাথে যে মিথ্যা কথা বলেছো, আমি মোটেও সেটা আশ্চর্য হইনি, কারণ প্রত্যেক পুরুষ মানুষ মেয়েদের সম্পর্কে এরকমই ধারণা করে। না 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 না, তুমি কি বলেছো? তুমি বলেছো যে তুমি জীবনে মাত্র 2 বার মিথ্যে কথা বলেছো। এই ব্যাপারটাতে আমি মোটেও আশ্চর্য হইনি, কেননা আমি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছি, কিন্তু আমার একটা সকালও মিথ্যে ছাড়া কাটেনি। তুমি আমাকে তাচ্ছিল্য করছো। না, আমি এই কথা কখনো বলিনি। ক্যাপ্টেন ব্রান্সলি, তুমি এই মুহূর্তে যা বলছো খুব সিরিয়াসলি বলছো। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি জানি। এই প্রথম আমাকে কোন পুরুষ মানুষ, মানে তুমি, আমাকে গুরুত্ব সহকারে নাওনি। এই প্রথম আমি কোন মেয়েকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। আমি সত্যি তাই। তুমি কি বোঝাতে চাইছো? তুমি বোঝাতে চাইছো? আমি বোঝাতে চাইছি। হ্যাঁ, বলো 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 বলো, কি বোঝাতে চাইছো? আমি বোঝাতে চাইছি আমার ভিতরে যে মহৎ দিকটি রয়েছে এবং কৃতজ্ঞতা বোধ রয়েছে, সেটা ছোটবেলা থেকে এমন ভাবে প্রকাশ করতাম যে আমার বাড়ির সেবিকা পর্যন্ত প্রভাবিত হতো। আর সার্জিয়াস তো আমার চরিত্রের এই দিকটি অনেক বিশ্বাস করে। সার্জিয়াস এই সার্জিয়াস সম্পর্কে তুমি আমার সাথে খুব ভালো জানো দেখছি। হ্যাঁ, আচ্ছা ব্রান্সলি, আচ্ছা ক্যাপ্টেন ব্রান্সলি, তুমি আমাকে একটা কথা বলো, তোমাকে যে আমি ছবিটা দিয়েছিলাম সেটা সম্পর্কে তোমার কি ভাবনা, মানে আমার সম্পর্কে তুমি কি ভাবছো? ছবি? হ্যাঁ। তুমি আমাকে ছবি না, তুমি তো আমাকে কোনো ছবি দাওনি। মানে তুমি কোনো ছবি পাওনি? না, আমি তো কোনো ছবি পাইনি। কখন, কবে, কোথায়, কিভাবে দিয়েছো? আমি তোমাকে যে কোটটা দিলাম সেই কোটের পকেটে তুমি কোনো ছবি পাওনি? এই ছবিটা নিশ্চয়ই তোমার বাবার কোটের মধ্যে রয়ে গেছে। এখনই বাবার পকেট থেকে ছবিটা নিয়ে আসতে হবে। তুমি যাও, এক্ষুনি যাও, তোমার বাবার কোট থেকে ছবিটা নিয়ে আসো। যাও, দেরি করো না। যাচ্ছি। যাও যাও যাচ্ছি। যাও 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 যাও। তার ছবি আমাকে পাঠিয়েছিল, আমি খুনাক করেও তা বুঝতে পারি। ক্যাপ্টেন ব্রান্সলি, রায়নার সাথে এতক্ষণ কি নিয়ে কথা হলো জানতে পারি? সেটা আপনাকে বলবো কেন? আর জানাটা কি খুব বেশি জরুরি? হ্যাঁ, অবশ্যই।
সেটা জানা জরুরি। কেন জানতে পারি? কারণ রায়না আমার বাগদত্তা, সেটা তুমি নিশ্চয়ই জানো ক্যাপ্টেন ব্রার্নসলি। ও, তাহলে তো জানলেও বলবো জানি না। কেননা বাগদত্তা নারীর সঙ্গে কথা বলাটা কোনো হবু স্বামী ভালো চোখে দেখতে পারে না। দুর্ভাবনা কোনো কারণ নেই। তার সঙ্গে আমি প্রেমের আলাপ করছিলাম না, খুব জরুরি বিষয়ে কথা বলছিলাম। কি জরুরি বিষয়ে কথা বলছিলে আমি তোমার কাছে সেটাই জানতে চাচ্ছি ক্যাপ্টেন ব্রার্নসলি। রানাকে জিজ্ঞেস করুন, আমাকে কেন? লৌকা, বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে। সাজটা নিশ্চয়ই আমার জন্যে। তোমার জন্য স্বাস্থ্য হবে কি কারণে? কি গুণ আছে তোমার? তোমাকে নিয়ে আমার কোনো স্বপ্ন নেই, কারণ তুমি তার যোগ্য নও। জীবনের শুরু থেকে আমি স্বপ্ন দেখেছি অনেক বড় হবার, এখনো দেখি। লৌকা, তোমার জন্য একটা সুখবর আছে। কি? এই যে এই টাকা তুমি কোথায় পেলে? পেয়েছি, তবে কোথায় পেয়েছি সেটা বলবো না, কেউ একজন দিয়েছে। এই টাকার বিনিময়ে তুমি তোমার নিজেকে বিক্রি করে দিয়েছো, আর এই টাকা দিয়ে কিনা তুমি আমাকে কিনতে চাচ্ছ? বাহ, সত্যি তুমি চাকর হিসেবেই জন্ম নিয়েছো, আর এই টাকার আমার দরকার নেই। লুকা, লুকা, ও লুকা, তুমি এখানে? নিকোলা, জি, যাও। লুকা, আপনি এখানে কেন এসেছেন? আমি নিশ্চিত রায়না ক্যাপ্টেন ব্রার্নসলিকে পছন্দ করে। যদি পছন্দ করেই থাকে তাহলে আমি কি করব? তুমি কিছু করবে না লুকা, যা করার আমিই করব। আমি প্রতিশোধ নেব। কি প্রতিশোধ? রায়না যদি ওর মনে আমার জায়গায় ক্যাপ্টেন ব্রার্নসলিকে বসায়, আমিও ওর জায়গায় তোমাকে বসাবো। আপনি কি বলছেন এসব? তুমি কথা দাও লুকা। যে কথা আমি রাখতে পারবো না সে কথা আমি আপনাকে দেব না। লুকা, তুমি সামান্য চাকরি করলেও স্বপ্ন দেখো বড় হওয়ার। বলো, সত্যি কিনা? সত্যি হলেও আমি মনিবের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না, আর আপনি আমাকে এই ধরনের কথা কখনো আর বলতে আসবেন না। ও লুকা, লুকা কথা শোনো। লুকা, চমৎকার, বাবা চমৎকার মেজর সার্জিয়াস। হবু স্ত্রীর বাড়িতে এসে তার পরিচারিকার সঙ্গে সম্পর্ক। তোমার মনটা যে নিজ সেটা বোঝা যায়। বোঝা যায় কিভাবে জানো? লোকাকে পছন্দ করায় বোঝা যায়। যদি বলি এই কৌশলটা তোমাকে পাওয়ার জন্য, আমি তোমার ছিলাম না সেটা বুঝলি কি করে? যেদিন তুমি ক্যাপ্টেন ব্রার্নসলিকে তোমার ঘরে আশ্রয় দিয়েছো সেদিনই বুঝেছি তুমি ক্যাপ্টেন ব্রার্নসলিকে পছন্দ করো। কাউকে আশ্রয় দিলে বুঝি তার সাথে সম্পর্ক হয়ে যায়। রায়না, তুমি গোপনে ক্যাপ্টেন ব্রার্নসলিকে একটা ছবি পাঠিয়েছিলে, কিন্তু দুঃখের বিষয় ক্যাপ্টেন ব্রার্নসলির হাতে ছবিটা পড়েনি। কিন্তু ছবিটা হাতে না পেলেও এটা কিন্তু প্রমাণ করে তুমি ক্যাপ্টেন ব্রার্নসলিকে ভালোবাসো। তোমার হাতে কি আর কোনো প্রমাণ আছে? দেখো, আমি একজন সৈনিক, এত যাচাই বাছাই করে ভালোবাসা পরখ করার কোনো ইচ্ছা বা মানসিকতা আমার নেই। তাই না? এই কারণে বুঝি লোকাকে পছন্দ করেছে। হ্যাঁ, কেন নয়? তোমার পছন্দের তারিফ করতে হয়। দেখো, লোকা সুন্দরী, বুদ্ধিমতী, আর মানুষকে তার কর্ম দিয়ে বিচার করলে হয় না। মানুষকে বিচার করতে হয় আসলে সে কতটা মানবিক তা দিয়ে। হিংসা, নারী মনের হিংসা। এখন তোমাকে আমি একটা কথা বলবো।
আবার কি কথা বলবে? আমার মনে হয় সার্জিয়াস রায়নার বদলে লৌকাকে বিয়ে করতে চাচ্ছে। হ্যাঁ, এটা তুমি কি বলছো? আর এটা যদি তুমি জেনেই থাকো, সার্জিয়াস তোমার অধীনস্থ, তুমি তাকে কিছু বলছো না কেন? তাহলে দোষ তোমারই। আমাকে দোষ দিও না, আমি দোষের কিছুই করিনি। সার্জিয়াস, তুমি লৌকাকে বিয়ে করতে চাও? আমাদের তুমি কি কথা দিয়েছিলে মনে নেই? না, কিছুই ভুলিনি, সব মনে আছে। তবে আমার মনে হয় বিষয়টা এখন আর শুধু আমাদের মাঝে সীমাবদ্ধ নেই। সার্জিয়াস, তুমি কেন তোমার ওয়াদার বরখেলাপ করছো সেই কারণটা মনে হয় আমি আজ করতে পারছি। তোমার ধারণা রায়না আমাকে খুব পছন্দ করে আর আমি রায়নাকে ভালোবাসি, আর তারই প্রতিশোধ নেবার জন্য তুমি গৃহপরিচারিকা সুন্দরী লৌকাকে বিয়ে করতে চাচ্ছ। আপনিও তাই চাচ্ছেন? কেউ আমাকে বিয়ে করতে চাইলেই যে আমি তার কথা রাজি হব এমন কথা আপনি বলতে পারেন না। তাছাড়া আমি রায়নাকে মনিবের মেয়ে হিসেবেই জানি। তুমি খুব ভালো গল্প বলতে জানো ব্রান্সলি, তোমার প্রশংসা করতে হয়। লুকা, এবার তুমি বলো তো, তুমি রায়নার ব্যাপারে কি জানো? আমার ধারণা রায়না সার্জিয়াসের চাইতে ক্যাপ্টেন ব্লান্সলিকে বেশি পছন্দ করে। ধারণা? না না, ওর কথা কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। দেখুন, আমি অতি সাধারণ একজন সুইডিশ সৈন্য। আমি জীবন সংসার সম্পর্কে কিছু জানি না, কিছু বুঝিও না। জীবনের 15টা বছর আমার কেটেছে সেনানিবাসে, যুদ্ধের ময়দানে, আর রোমান্টিক মন মেজাজের জন্য যে তার ভবিষ্যৎ হারিয়েছি। আমি এমনই একটা লোক। ব্রান্সলি, তুমি কেন ভাবছো যে তোমার জীবনটা একেবারেই বেহাল? বলছি 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 ছোটবেলায় আমি দুবার বাড়ি থেকে পালিয়েছি। বাবার ব্যবসায় যোগ না দিয়ে আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছি। এই বাড়ির বেলকুনিতে যে আমি প্রবেশ করেছি তা শুধুমাত্র আমার নিজের জীবন রক্ষা করবার জন্য, আর আজ যে আমি খোঁটটা ফেরত দিতে এসেছি তা শুধুমাত্র এক নজর রায়নাকে দেখবার জন্য। না না, এটা যে কেউ করতে পারতো, যে কেউ, মানে আমার বয়সে যে কেউ কোট ফেরত দেওয়ার নাম করে এই কাজটা করতে পারতো। তুমি আমার কোট ফেরত দিয়েছো? জি স্যার। ক্যাথরিন, তুমি আমার কাছে মিথ্যে বলেছো? ব্লান্সলি যখন কথাটা বলেই ফেললো, তখন আমি আর অস্বীকার করব না। তার মানে রায়না ব্লান্সলিকে পছন্দ করে? আমি এই কথাটা ভেবেই সত্যটা গোপন করেছিলাম। রায়না, আমি সব সত্য সঠিকভাবে সবার কাছে উপস্থাপন করে ফেলেছি। তুমি আসলে একটা রোমান্টিক মূর্খ। আমি মনে করেছিলাম তুমি 17 বছরের স্কুল পড়ুয়া বালিকা আর 23 বছরের নারীর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। 23? আমার শেষ বিশ্বাসটাও আর টিকলো না। তুমি আসলে এই চিন্তা ভাবনায় একটা প্রতারণায় ঠাসা মানুষ। তুমি সত্যি বলতে কি আমার চেয়ে কম বুদ্ধি সম্পন্ন ব্রান্সলি। যাই হোক, তবু এই অবস্থাতেই আমি আপনার কোন রায়নাকে বিয়ে করার প্রস্তাব করছি। ব্লান্সলি, তুমি আমার কন্যার অবস্থান জানো? পেটকফ আর সার্জিয়াস দুজনেই অত্যন্ত বর্ণিধি পরিবারের সদস্য এবং অত্যন্ত ধনী ব্যক্তি। ব্লান্সলি, তুমি তো জানো আমার মেয়ে রায়না অত্যন্ত আরামপ্রিয় জীবনযাপনে অভ্যস্ত। সেদিক থেকে সার্জিয়াসই ওর উপযুক্ত। আমি একটা সত্য স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমি কোনো সাধারণ পরিবারের সন্তান নই। আমার বাবা একজন ধনী ব্যক্তি। তার অনেকগুলো বাড়ি, অনেকগুলো গাড়ি এবং বেশ কিছু চা বাগান। শুধু তাই নয়, তার বসবাসের জন্য রয়েছে একটা বিশাল বাগান বাড়ি। সেনাবাহিনীতে আমার দুটো মেডেল রয়েছে। শুধু তাই নয়, আমি তিনটি ভাষা জানি। এখন বুলগেরীয় যে কোনো একজন ভদ্রলোককে আমার পাশে দাঁড় করান তো দেখি, তারা আমার সমকক্ষ কিনা। না না ব্লান্সলি, তুমি যখন রায়নাকে পছন্দ করো আর তোমার পৈতৃক অবস্থান যখন এত উন্নত, তখন আমার বিশ্বাস রায়নাও তোমাকেই পছন্দ করবে। রায়না, সবার সামনে বলো না
তুমি কাকে চাও বলো? আমি হ্যাঁ তুমি আমি তুমি আমি তুমি বলো। আমি চকলেট ক্রিম সোডাকে চাই। ওয়াও, থ্যাংক ইউ। সরি সরি, আসলে হয়েছে কি আমার জন্য ঠিক এটুকুই যথেষ্ট। তোমাকে অসংখ্য ধন্যবাদ রায়না, অসংখ্য ধন্যবাদ। আমার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। স্যার, আপনি তো আমাকে সেনাবাহিনীতে প্রেরণ করেছেন, আমি সেই দলই আছি। টিমুক পদাতিক বাহিনীর দলের একটি যাত্রার নির্দেশ আপনি দিয়েছেন, আমি সেখানেই যাচ্ছি। রায়না, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি বিয়ের পরিতে বসো না। আমি ঠিক 15 দিন পর বিকেল 5টায় এখানে পৌঁছে যাব। প্লিজ। সুপ্রিয় রমণীগণ এবং ভদ্র মহোদয়, শুভ সন্ধ্যা। এ কেমন মানুষ বার্নসলি? সে কি আদতেই মানুষ?